আন্ডার কভার এজেন্ট মেয়েটি একটি মিশনে গিয়ে প্রাণ বাঁচায় অপর এক ছেলে এবং এই ঘটনার 4 বছর পর তাদের আবারও দেখা হয়। মেয়েটির লক্ষ্য ছিল তার শত্রুদের খতম করা এবং ছেলেটির লক্ষ্য ছিল মেয়েটিকে নিজের প্রেমে ফেলা। কি হবে তাদের সম্পর্কের এবং মেয়েটিকে তার শত্রুদের খুঁজে পাবে সেই নিয়ে আজকে একটা দারুণ রোমান্টিক রিভেঞ্জ অ্যাকশন ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা পয়সন আইল্যান্ড বলে একটি জায়গার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেখানে কোনো একটা মিশন চলছিল এবং তখনই সেখানে হাজির হয় আমাদের প্রধান চরিত্র আয়ুমি। এবং আয়ুমি কিন্তু সেখানে নিজে মিশনে পার্টিসিপেট করতে যায়নি, সে গেছিল সেই মিশনে থাকা অপর একটি ছেলেকে বাঁচাতে। এবং সেখানেই আমরা দেখতে পাই একটি আগুন লাগা গ্যারেজ থেকে বেরিয়ে আসে জন, অর্থাৎ কিনা আমাদের গল্পের হিরো। এবার আয়ুমি তো বলে ওঠে যে তুমিই জন, এবং তখনই জন একটি ছুরি আয়ুমির গলায় ধরে যে তুমি কে, আর তুমি আমাকে কি করে চিনলে। এবং আয়ুমি তো তখনই বলে যে আমি হচ্ছি গ্রে ডেল্টা গ্রুপের একজন মেম্বার এবং সকলেই আমাকে ব্ল্যাক স্প্যারো নামে চেনে, আমি এখানে তোমাকে বাঁচাতে এসেছি। এবং তখনই তো আমরা দেখতে পাই যে ওই গ্যারেজের মধ্যে থেকে শত্রুপক্ষের বেশ কিছু লোক তারা হাতিয়ার নিয়ে বেরিয়ে আসে এবং তারা জন আর আয়ুমির ওপর হামলা করে দেয়। এবার আয়ুমি তো সঙ্গে সঙ্গে বলে যে তুমি গাড়ি বার করো, আমি এদেরকে সামলে নিচ্ছি। এবং আয়ুমি তার ছুরির সাহায্যে সেই লোকদের একা হাতেই কাবু করে দেয়। মানে সে এত ভালো একজন এজেন্ট ছিল। ততক্ষণে জন তো তার গাড়ি বের করে নেয় এবং আয়ুমি গাড়ির ওপরে উঠে সেখানে মেশিন গান চালিয়ে বাকি শত্রুদের খতম করে এবং তারা সেই অঞ্চল থেকে বেরিয়ে সেফ জোনে আসে। এবং আমরা দেখতে পাই যে জনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। মানে শুধুমাত্র যে কেটে ছড়ে গেছিল তা না, সে শারীরিকভাবেই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিল। এবার আয়মি তো তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি এমনটা করছো কেন। এবং জন তাকে বলে যে কারণ শত্রুপক্ষের লোকেরা তার দেহে একটি ভয়ঙ্কর ভাইরাস HB3 ঢুকিয়ে দিয়েছে, যেটার কোনো অ্যান্টিডোট তার কাছে নেই। এবার আয়ুমি তো তখনই একটি ইনজেকশন জনকে দেয় এবং সে বলে যে মোটামুটি যে কোনো রকমের পয়জন থেকেই এই অ্যান্টিডোটটা তাকে বাঁচতে সাহায্য করবে। মানে অবভিয়াসলি পুরোপুরি তো এটার থেকে সে রক্ষা পাবে না, কিন্তু আপাতভাবে সে বেঁচে যাবে। এবং জন তো তখনই বলে যে তোমাকে দেখে তো খুবই খতরনাক মনে হয়, কিন্তু তার মানে মনে মনে তুমি খুবই ভালো একটা মনের মেয়ে। এবং আয়ুমি তো তখনই বলে যে আমার কথা বাদ দাও, তুমি জন চি, যে কিনা চি বংশের একমাত্র ছেলে, যে কিনা বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম। তারপরে তুমি তোমার লাক্সারি লাইফ ছেড়ে দিয়ে আন্ডার কভার এজেন্ট কেন হতে গেলে? আর আমি তো যতদূর শুনেছি তুমি নাকি দেশের জন্য অনেক গুন্ডা বদমাইশ ড্রাগ ডিলারদের ধরেছো। এবং এই কথা শুনে জন বলে যে আসলে দেশের জন্য মৃত্যুবরণ করা হচ্ছে সবচেয়ে স্পেশাল টাইপের মৃত্যু। মানে কাউকে না কাউকে তো দেশকে বাঁচাতেই হবে, তাই জন্য আমি এই পথটা চুজ করলাম। এবার আয়ুমি তো তখনই বলে ওঠে যে ও, তার মানে তুমি দেশকে ভালোবেসে এখানে এসেছো আর আমি এসেছি ঘৃণা থেকে। এবং আমরা দেখতে পাই যে আয়ুমের সাথে ছোটবেলায় কি হয়েছিল। আয়ুমের যখন 6 বছর বয়স ছিল তখনই তার বাড়িতে এসে কেউ তার পরিবারকে হত্যা করে এবং একজন তার বাবা মা তার পরিবারের সকলকেই হত্যা করেছিল। আয়ুমির স্পষ্ট মনে আছে যে সেই লোকটাকে কেমন দেখতে এবং সে কিলারকে খোঁজার জন্যই আয়ুমি স্পেশাল এজেন্ট হয়েছিল এবং সে এই লাইনে এসেছিল। এবার এই কথা শুনে জন তো বলে ওঠে যে মাত্র 5-6 বছর বয়সে তুমি যাকে দেখেছো তার মুখ তোমার এখনো স্পষ্ট মনে আছে। এবং এই মানসিক চাপের জন্যই কিন্তু আয়ুমির চুল পুরোই সাদা হয়ে গেছিল, কারণ সে এই ব্যাপারটা নিয়ে এতটাই ফোকাসড ছিল। এবার আয়ুমি তো তখনই বলে ওঠে যে তোমার গাড়ি এসে গেছে, নেমে যাও। এবং আমরা দেখতে পাই যে জনের সেক্রেটারি তো ততক্ষণে সেখানে জনকে রেস্কিউ করতে চলে এসেছিল এবং জন তার সেক্রেটারিকে বলে যে এই গ্রে ডেল্টা গ্রুপের ব্ল্যাক স্প্যারো মেয়েটা কে, এর আসল পরিচয় কি সেই ব্যাপারে আমার খোঁজ চাই। এবার আমরা 4 বছর পরে দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ওই ঘটনার পর জন কিন্তু আর স্পেশাল এজেন্ট ছিল না, সে এসে তার বিজনেসে যোগদান করেছিল, কিন্তু সে এখনো আয়ুমিকেই খুঁজছিল। মানে বলতে গেলে সে সেই দিনের পর থেকেই আয়ুমির প্রেমে পড়ে গেছিল। এবং অপরদিকে আমরা আয়ুমিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে একটি স্কেচ বানাচ্ছিল এবং এই পেন্সিল স্কেচটা ছিল ওই লোকটার ছবি, মানে যে কিনা আয়ুবির বাবা মাকে হত্যা করেছিল। এবার আয়ুবি তো তখনই ভাবে যে এবার আমাকে যে করে হোক একে খুঁজে বার করতেই হবে, কিন্তু সেটা ছিল প্রায় 20 বছর আগের ঘটনা। এখনো নিশ্চয়ই লোকটাকে এমন দেখতে নেই, তাহলে আয়ুমি কি করে লোকটাকে খুঁজে বার করবে। যাই হোক,
এবার আমরা দেখতে পাই যে সেদিন আয়ুমের বাড়িতে একটি পার্টি ছিল এবং সেখানে আমরা আয়ুমের দত্তক পিতা মিস্টার চুকে দেখতে পাই এবং তার মেয়ে অ্যাবি এবং তার স্ত্রীকেও দেখতে পাই। এবার অ্যাবির গ্র্যাজুয়েশনের জন্য এই পার্টিটা রাখা হয়েছিল এবং সেখানে তো অ্যাবির এক বান্ধবী বলে ওঠে যে তোমারই পার্টিতে তোমার সেই অ্যাডপ্টেড বোনকে দেখছি না তো। এবং অ্যাবি বলে যে ও গত 13 বছর ধরে আমাদের বাড়িতেই থাকে না, নিজের নাম বদলে কি সব রেখেছে, ও এখানে না আসলেই ভালো। এবার অ্যাবির বাবা অর্থাৎ কিনা মিস্টার চু ছিল এই শহরেরই একজন বিজনেসম্যান, তাই তার পার্টিতে জনকেও ইনভাইট করা হয়েছিল। জন জি ছিল চায়নার সবচেয়ে বড় বিজনেসম্যানের ছেলে। এবার জন তো এই পার্টিতে এসেছিল এবং সে তখনই সিঁড়িতে আয়ুমিকে দেখতে পায়। মানে আয়ুমির কিন্তু পার্টিতে যাওয়ার কোনো ইন্টারেস্টই ছিল না, তাই জন্য সে নিজের ঘরেই বসেছিল। এক মুহূর্তের জন্য সে নিচে এসেছিল এবং তখনই জন তাকে দেখতে পায়। এবার আমরা দেখতে পাই যে আয়ুমের ঘরে তো হঠাৎই অ্যাবি নক করে যে তাড়াতাড়ি দরজা খোলো, এবং আয়ুমি তো সঙ্গে সঙ্গে অ্যাবির কপালে আঙুল দিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় যে তুমি এখানে আমায় ডিস্টার্ব করতে কেন এসেছো। এবার আয়ুমির সে বান্ধবী অর্থাৎ মিলি তো বলে ওঠে যে তোমাকে এই পরিবার এতদিন ধরে রাখলো আর তারপর তুমি অ্যাবির সাথে এরকম ব্যবহার করছো। এবং অ্যাবিও তো বলে ওঠে যে সত্যি তুমিও তোমার মায়ের মতনই দুশ্চরিত্র মনে হচ্ছে। আমার বাবা তোমার মাকে চিনতো, তাই জন্যই তোমাকে অ্যাডপ্ট করেছিল। ভুলে যাবে না যে আমার পরিবারের কারণেই কিন্তু তুমি এখানে আছো। আর চিন্তা করো না, আমার পরিবারের সাথে আছো বলেই আমি তোমাকে কোনো বুড়ো বড়লোকের সাথে বিয়েও দিয়ে দেব। এবার এই কথা শুনে হায়ুমি তো প্রচন্ড রেগে যায় এবং সে অ্যাবির চুলের মুঠি ধরে তার মাথা ঢুকিয়ে দেয়। আইমি বলে ওঠে যে তোমার যদি কোনো সন্দেহ থাকে তাহলে তোমার বাবাকে জিজ্ঞাসা করে নিও যে তোমাদের পরিবার এত বড়লোক কি করে হলো। এবার অ্যাবির সেই বন্ধুটি অর্থাৎ মিলি তো তখনই একটি কাঁচের ফুলদানি তুলে নেয় আয়ুমিকে মারার জন্য, কিন্তু তখনই জন সেখানে আসে এবং সে তো একটা ছোট্ট পাথরের সাহায্যে সেই ফুলদানি ভেঙে দেয়। এবার তখনই তো মিস্টার চু আয়ুমিকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল যে আয়ুমি তোমার এত সাহস কি করে হয়, কিন্তু জন তখনই বলে ওঠে যে মিস্টার চু আয়ুমির গায়ে হাত দেওয়ার একদম চেষ্টা করবেন না। এবার জন তো তখনই বলে ওঠে যে তার মানে তোমার নাম আয়ুমি, তোমার যদি ভবিষ্যতে কোনো দরকার হয় আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে সাহায্য করব। এবং এই বলে জন তার কার্ডটা আয়ুমিকে দেয়, কিন্তু আয়ুমি তো সেটা ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এবার অ্যাবি তো আবারও চেঁচাতে থাকে যে বাবা, ও মিস্টার চি এর সাথে এরকম খারাপ ব্যবহার করলো, এবার যদি মিস্টার চি আমাদের ব্যবসায় কোনো রকমের ক্ষতি করে দেয় তাহলে কি হবে। এবং তার বাবা তো তাকে বলে যে তুমি চুপ করো তো, তুমি একটু বেশি ভেবে ফেলছো। এবং অ্যাবি তো মনে মনে ভাবে যে এই আয়ুমি সব জায়গায় গিয়ে আমার লাইমলাইট চুরি করে নেয়, একে তো মজা দেখাতেই হবে। এবার অপরদিকে আমরা জনকে দেখতে পাই। জন তো আয়ুমির ঘরের সামনেই দাঁড়িয়েছিল এবং তখনই হঠাৎ জনের আবারও শরীর খারাপ করতে শুরু করে। আসলে সেই 4 বছর আগে তার দেহে যে ভাইরাসটা ঢোকানো হয়েছিল সেই ভাইরাসের প্রভাবটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, তাই জন্যই জন এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি এবং জনের সেক্রেটারি তো তখনই তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে আমরা আয়ুমিকে দেখতে পাই এবং আমরা জানতে পারি যে আয়ুমি যে ছবিটা এঁকেছিল অর্থাৎ তার মা বাবার হত্যাকারীর ছবি, সেই রকম দেখতেই একটি ছেলের খোঁজ পাওয়া গেছে এবং সেই ছেলের নাম হচ্ছে রোনান শিয়ান এবং সে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। এবার আয়ুমি তো মিস্টার চুকে তার ঘরে ডাকে এবং সে ওই ছবিটা মিস্টার চুকে দিয়ে বলে যে এই ছেলেটা যে ইউনিভার্সিটিতে পড়ে আমিও সেই ইউনিভার্সিটিতে ভর্তি হব, ব্যবস্থাটা তাড়াতাড়ি করে ফেলো। আর একটা কথা ভুলে যেও না, আমার বাবা যে রিসার্চ করেছিল তার কারণেই কিন্তু তোমার আজ এত টাকা পয়সা প্রতিপত্তি, তাই নিজের মেয়েকে ঠিকঠাক করে কন্ট্রোল করো, না হলে কিন্তু তোমার এই সত্যিটা সকলের সামনে নিয়ে আসতে আমার খুব একটা কষ্ট হবে না। এবং মিস্টার চু তো তখনই বলে ওঠে যে না না, আমি তোমার ওই স্কুলে পড়ার সমস্ত বন্দোবস্ত করে দিচ্ছি, তুমি দয়া করে আমার কেরিয়ারের কোনো ক্ষতি করো না। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে জনকে তো হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং জন তো অসুস্থ অবস্থায়ও টম মানে তার সেক্রেটারিকে বলতে থাকে যে আয়ুমি এখন কি করছে, তাড়াতাড়ি আয়ুমির খোঁজ লাগাও, বলা যায় না ও যদি আবারও দেশ ছেড়ে চলে যায়। এবং টম তো তখনই বলে যে কোনো চিন্তা করো না, আয়ুমি এখন দেশ ছেড়ে যাবে না, কারণ ও ইউটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মনে হয় ওখানেই পড়াশোনা করবে। এবং এই কথা শুনে জন তো বলে যে তাহলে আমিও ইউনিভার্সিটিতে ভর্তি হব, কিন্তু অবভিয়াসলি জনকে তো আর ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে মেনে নেবে না, তাই জন ঠিক করে যে সেই ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করবে। এবার আমরা অপরদিকে চু পরিবারের দৃশ্য দেখতে পাই
এবার মিস্টার চু তো কলেজে কিছু ডোনেশন দিয়ে আয়ুমিকে সেই ইউনিভার্সিটিতে ভর্তি করে দেয় এবং সেই একই ইউনিভার্সিটিতে অ্যাবিও পড়তো। এবং তাই জন্য অ্যাবির তো আরো বেশি হিংসায় গা জ্বলছিল যে আয়ুমি আবারও তার পিছন পিছন তার ইউনিতেও চলে আসবে। এটা কি করে মানা যেতে পারে? যাই হোক, এবার আমরা ইউনিভার্সিটির দৃশ্য দেখতে পাই। জন তো সেখানে ফিজিক্যাল এডুকেশনের টিচার হিসেবে জয়েন করেছিল এবং প্রথম দিন ক্লাসে আয়ুমিও আসে। এবার একজন স্টুডেন্ট ছুটতে ছুটতে অ্যাবিকে বলতে আসে যে অ্যাবি দেখেছো, একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, তার চুলটা পুরো সাদা, দেখতে কি সুন্দর। এবং তখনই মিলি বলে ওঠে যে চুপ করো, ওই শয়তান মেয়েটাই আমাদের অ্যাবিকে নানা রকম ভাবে টর্চার করে, ওকে আমরা সবাই মিলে শিক্ষা দেব। এবার আইপি ক্লাসে আসতেই একজন স্টুডেন্ট একটি কেক আয়ুমির সামনে নিয়ে আসে যে আয়ুমি, তুমি এই ইয়ারে আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছো, তাই এই কেকটা তোমাকে ওয়েলকাম করার জন্য। কিন্তু এই কেকের মধ্যে আসলেই একটা বম ছিল, যেটা ফেটে গেলে পুরো কেকটাই আয়ুমির গায়ে মাথায় মেখে যেত। এবং এটাই এই শয়তানগুলো প্ল্যান করেছিল। কিন্তু তারা জানতো না যে আয়ুমির আসল পরিচয় কি, এবং এই ধরনের শয়তানি বোঝা তার কাছে একদম বাচ্চাদের খেলার সমান ছিল। এবার আয়ুমি তো বুঝতে পারে যে সে ক্যান্ডেলটা নেভালেই সঙ্গে সঙ্গে বোমটা ফাটবে। এবং আয়ুমি তো কেকটার ক্যান্ডেলটা নিভিয়েই সেটা ওই ছেলেটার দিকে ছুঁড়ে মারে, যার ফলে কেকটা তো সেখানেই ব্লাস্ট করে যায় এবং ছেলেটাই উল্টে কান্নাকাটি শুরু করে যে আমি আর এই স্কুলে পড়বো না। এবার এই ছেলেটি যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিল তখনই সেখানে তাদের ক্লাস টিচার আসে। এবার ক্লাস টিচার তো বলে ওঠে যে কি ব্যাপার, স্কুলটা কি তোমাদের পিকনিকের জায়গা? সকাল সকাল এরকম হয়ে ঘুরছো কেন? এবং ছেলেটি তখনই বলে যে স্যার, ওই আয়ুমি বলে যে নতুন মেয়েটা এসেছে, ও আমার মুখে কেকটা ছুঁড়ে মেরেছে, তাই জন্য এমন অবস্থা। এবং স্যারটি তো কিছু না বুঝেই আয়ুমিকে বকাঝকা করতে শুরু করে যে প্রথমত তুমি স্কুলে এসে এই ধরনের শয়তানি করছো, দ্বিতীয়ত স্কুলটা কোনো কসপ্লে করার জায়গা না, এরকম সাদা চুল নিয়ে কেন এসেছো? এবং টিচারটি তো আয়ুমিকে আঙুল তুলে তুলে ভীষণ শাসাচ্ছিল। কিন্তু ততক্ষণে সেখানে জন চলে আসে এবং জন সেই টিচারের আঙুল বেঁকিয়ে দেয়। এবং জন তো বলে ওঠে যে আজকালকার টিচাররা দেখছি স্টুডেন্টদের ভালো মন্দ খুব একটা বোঝে না, আপনি বরং গিয়ে তাড়াতাড়ি প্রিন্সিপালের সাথে দেখা করুন। এবং এই বলে সে তো ওই টিচারকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এবং তখনই তো জন আয়ুমিকে ইশারা করতে থাকে যে আয়ুমি, আমাকে চিনতে পারছো? আমাকে কল করলে না যে? এবং আয়ুমি তো তাকে কোনো রকমের পাত্তা না দিয়েই সেখান থেকে চলে যায়। এবার আয়ুমি তো ক্লাসে গিয়ে লাস্ট বেঞ্চে বসে পড়ে এবং আমরা দেখতে পাই যে লাস্ট বেঞ্চে তার পাশে আরও একটি স্টুডেন্ট ছিল, যার নাম ছিল রোনান, মানে কিনা আয়ুমির মা বাবার কিলারকে যার মতো দেখতে। এবার আয়ুমি রোনানের পাশে বসাতেই সবাই তো আবারও সমালোচনা শুরু করে দেয় যে রোনান হচ্ছে তাদের ক্লাসের যে বখাটে বড় লোকের ছেলে, যে কিনা সবসময় রেগে থাকে, লোকজনদের একদমই সহ্য করতে পারে না। সুতরাং এবার রোনানই আয়ুমিকে মজা দেখাবে। এবার আয়ুমি তো ঠকাস ঠকাস করে জোরে জোরে তার ডেস্কের ওপর বইগুলি রাখছিল এবং পাশে রনান ঘুমিয়েছিল। এবং এই বই রাখার আওয়াজেই রনান তো চেঁচিয়ে ওঠে যে তোমাকে কতবার বলছি আওয়াজ করো না। এবং আয়ুমি তখনই দেখে যে এই ছেলেটা, এই একই মুখ সে দেখেছিল প্রায় 20 বছর আগে। কিন্তু ছেলেটা, মানে সেই বখাটে রনান তো আয়ুমিকে দেখেই গলে যায় এবং সে বলে ওঠে যে তুমি তুমি তাহলে আমাদের নতুন স্টুডেন্ট, কেমন আছো? এবং এই বলে সে তো হ্যান্ডশেক করার জন্য আয়ুমির দিকে হাত বাড়িয়ে দেয় এবং আয়ুমি তখনই তার সাথে হ্যান্ডশেক করে। কিন্তু তখন আয়ুমি নিজের হাতের আংটিটা একটু ঘুরিয়ে নেয় এবং আংটির ধারালো দিকটা সে রনানের হাতে ফুটিয়ে দেয়, যাতে সে সেখান থেকে রনানের রক্তর একটুখানি স্যাম্পল নিতে পারে। এবার রনন তো সেসব কিছু বোঝে না এবং সে মনে মনে ভাবে যে হঠাৎ করে আমার বুক ধকপকানিটা তো বেড়ে গেল কেন? তাহলে কি আমি প্রেমে পড়ে গেলাম? এবং সে আয়ুমিকে বলে যে আয়ুমি, কিছুদিন পর আমাদের বাড়িতে একটা পার্টি আছে, তুমি কি সেখানে যাবে? এবার আয়ুমি তো বলে যে না, আমি কোনো পার্টিতে যেতে ইন্টারেস্টেড নই। এবং আয়ুমি সেখান থেকে বেরিয়ে আসে। এবার এই দৃশ্য দেখে অ্যাবি এবং মিলির তো আরোই মাথা গরম হয়ে যায় যে আমরা ভেবেছিলাম অন্তত রনান মেয়েটাকে শিক্ষা দেবে, কিন্তু রনান ওর প্রেমে পড়ে গেল। তখনই রনান এসে অ্যাবিকে বলে যে অ্যাবি, তুমি কি আমার ওই পার্টিতে যেতে চাও? এবার অ্যাবি তো বলে ওঠে যে হ্যাঁ নিশ্চয়ই। এবং রনান তখনই বলে যে ঠিক আছে, আয়ুমি তো তোমারই বোন তাই না? তুমি যদি আয়ুমিকে কোনোভাবে মানিয়ে নিয়ে আসতে পারো তাহলে তোমাকেও আমি ওই পার্টিতে নিয়ে যাব। এবার অ্যাবি তো এই কথা শুনে আনন্দ পাবে না দুঃখ পাবে সেটা বুঝতে পারে না। এবার অপর দিকে আমরা আয়ুমিকে দেখতে পাই। যেহেতু সে রোনানের ব্লাড স্যাম্পেলটা কালেক্ট করে নিয়েছিল, তাই তার লক্ষ্য ছিল এখন সেটা টেস্ট করা।
এবং সে তো তখনই জনের কাছে যায় এবং সে বলে এই যে স্যার, আমার আজকের দিনটা অফ চাই, আমার শরীরটা ভালো নেই। এবার জন তো তখনই বলে ওঠে যে কেন, কি হয়েছে? আর তাছাড়া তুমি আমার সাথে এমন অচেনার মতো ব্যবহার কেন করছো? আমাদের ৪ বছর আগে দেখা হয়েছিল, সেটা তুমি মানতে চাইছো না কেন বা স্বীকার করছো না কেন? এবার আইমি তো কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যাচ্ছিল এবং তখনই জন গিয়ে দরজা আটকে দাঁড়ায়। আইমি বলে যে, "কি চাই তোমার?" এবং জন বলে যে, "আমি চাই তোমার বয়ফ্রেন্ড হতে।" কিন্তু আইমি তো তাকে কোনো রকম পাত্তা না দিয়েই বেরিয়ে যায়। এবার আয়ুমি সেখান থেকে বেরিয়ে তার অ্যাসিস্ট্যান্ট লিকে কল করে এবং সে লিকে বলে যে কাছাকাছির মধ্যে এমন কোনো ল্যাব আছে যেখানে আমি ডিএনএ টেস্টিংটা করতে পারবো। লি জানায় যে এরকম একটা ল্যাব আছে, কিন্তু সেখানে কিন্তু খুবই কড়া সিকিউরিটি ব্যবস্থা। এবার আয়ুমি তো বলে যে এসব আমার কাছে কোনো ব্যাপারই না এবং সে তো সেই ল্যাবে যায় এবং সেখানে যে সিকিউরিটি ছিল সেটা ক্র্যাক করে এবং সেই ল্যাবের টেকনিশিয়ানকে অজ্ঞান করে ব্লাড টেস্ট করে এবং আমরা দেখতে পাই যে সে যখন টেস্ট করছিল তখনই অ্যালার্ম বেজে ওঠে। মানে এই ল্যাবটা যাদের ছিল তারা সেখানে সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং আমরা দেখতে পাই যে এই ল্যাবটা আসলে জনেরই ছিল। ফলে জন তো আয়ুমিকে কিছু বলে না এবং আয়ুমি পরীক্ষা করে দেখে যে রনানের ডিএনএ এবং তার বাবা মার হত্যাকারীর ডিএনএ মিলে যাচ্ছে। তার মানে রনান হচ্ছে তার বাবা মার হত্যাকারীর ছেলে, তাই জন্যই তাদেরকে একরকম দেখতে ছিল। এবার আয়ুমি তো সঙ্গে সঙ্গে রোনানের বাড়িতে যায় বলতে গেলে তার উপর আক্রমণ করার জন্য, কিন্তু তখনই তাকে জন আটকে দেয়। জন বলে যে দেখো, তুমি একজন দায়িত্ববান নাগরিক, এইভাবে যেখানে সেখানে গিয়ে তুমি লোকজনদের মেরে দিতে পারো না। তাদেরকে শাস্তি দেওয়ার অন্য উপায় আমাদেরকে খুঁজে বার করতে হবে, কিন্তু তুমি আমাকে কথা দাও যে তুমি আমায় তোমাকে সাহায্য করতে দেবে। এবার আয়ুমি তো মনে মনে ভাবে যে এই সমস্ত কাজ আমি একা করতেই অভ্যস্ত, কিন্তু কেন জানি না আমি এই ছেলেটাকে না করতে পারছি না এবং আয়ুমি এই কথায় রাজি হয়ে যায়। এবার অপরদিকে আমরা অ্যাবি এবং তার মাকে দেখতে পাই। অ্যাবি তো তার মায়ের কাছে কান্নাকাটি করছিল যে মা দেখো না, আয়ুমি এখন স্কুলে গিয়েও আমার লাইমলাইট কেড়ে নিচ্ছে। আমি কতদিন ধরে রনানকে পছন্দ করি, এখনো আমার পছন্দের মানুষকেও কেড়ে নিচ্ছে। এবং অ্যাবির মা তো তখনই বলে ওঠে যে তুমি কোনো চিন্তা করো না, আয়ুমি পার্টিতে যাওয়ার জন্য বাড়ি থেকে ঠিকই বেরোবে, কিন্তু পার্টিতে গিয়ে পৌঁছাতে পারবে না, সেই ব্যবস্থা আমি করব। এবার এই কথা তো আয়ুমি শুনতে পায় এবং আয়ুমি তখনই নিচে নেমে এসে বলে যে তাই তো, তোমরা কি ব্যবস্থা করবে সেটা জানতে আমারও ভীষণ ইচ্ছা করছে। এবং আয়ুমি তো বলে ওঠে যে সত্যি বলতে আমি তো পার্টিতে যাবই না ভেবেছিলাম, কিন্তু এখন যখন তুমি আমায় যেতে দেবে না বলছো তাহলে তো আমাকে যেতেই হবে। এবং সে তখনই রনানকে কল করে বলে যে রনান, কালকে তোমার পার্টিতে আমি নিশ্চয়ই আসছি। এবার অপরদিকে আমরা অ্যাবির মাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যাবির মা একটি গুন্ডাকে ফোন করে এবং সেই গুন্ডাটিকে কাজে লাগায় আয়ুমিকে অপহরণ করার জন্য, যাতে আয়ুমি রনানের পার্টিতে না যেতে পারে। এবার পরের দিন আয়ুমি তো পার্টিতে যাওয়ার জন্য তৈরি হয় এবং সে যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তখনই তাদের বাটলার জানায় যে আয়ুমির গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই জন্য সে অনলাইনে একটা গাড়ি বুকিং করে দিয়েছে। এবার আয়ুমি তো গাড়িতে উঠে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে এবং সে দেখে যে তখনই গাড়ির যে ড্রাইভার ছিল, অর্থাৎ যে গুন্ডাকে কিনা অ্যাবির মা কাজে লাগিয়েছিল, সেই গুন্ডাটি একটি ছোট্ট বোতল খোলে, যেই বোতলে কিনা ক্লোরোফর্ম ছিল এবং তার গন্ধেই আয়ুমি অজ্ঞান হয়ে যায়। কিন্তু আসলেও আয়ুমি অজ্ঞান হয়নি, সে কেবলমাত্র অজ্ঞান হওয়ার নাটক করছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই অ্যাবি এবং তার মা তো রনানের পার্টিতে হাজির হয় এবং তারা তো ভাবছিল যে আয়ুমি তো আজকে আসতে পারবে না এবং অ্যাবি তো খুবই আনন্দে ছিল যে আজকে রনানকে আমি পটিয়েই ফেলবো। কিন্তু তখনই সেখানে আয়ুমি প্রবেশ করে এবং সে ওই গুন্ডাটিকে রীতিমতো মেরে ধরে হাত পা বেঁধে টানতে টানতে নিয়ে আসছিল এবং আয়ুমি তো অ্যাবির মাকে উদ্দেশ্য করে বলে যে মিসেস চু, আপনার জন্য আমি একটা উপহার এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। এবং সে ওই গুন্ডাটিকে এরকম করে ছুঁড়ে অ্যাবির মায়ের দিকে ফেলে। এবার অ্যাবির মা তো বলতে থাকে যে আমি আমি এই লোকটাকে কি করে চিনবো? আয়ুমি, তুমি আবারও আমাকে অপমান করার চেষ্টা করছো। এবার এই সব চেঁচামেচি যখন হচ্ছিল তখনই আমরা এই ব্যাংকুয়েটে এই জনকেও দেখতে পাই। মানে জনও এই ব্যাংকুয়েটে অন্য একটা কাজে এসেছিল, কিন্তু আয়ুমির নাম শুনেই জনও সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যায়। অপরদিকে আয়ুমি তো অ্যাবির মায়ের চুলের মুঠি ধরে গুন্ডার মুখের সামনে ধরে যে কি, চিনতে পারছো না? এবার তাহলে গুন্ডাটাই নিজে বলুক যে ও তোমায় চিনতে পারছে কিনা। এবার আমরা দেখতে পাই যে আসলে তখন কি হয়েছিল। গুন্ডাটি তো ভেবেছিল যে আয়ুমি অজ্ঞান হয়ে গেছে এবং এবার সে আয়ুমিকে কোনো জায়গায় পাচার করে দেবে,
কিন্তু সে জানতো না আয়ুমি আসলে কি জিনিস। এবং আয়ুমি তাকে তো রীতিমতো পিটিয়ে ভর্তাই বানিয়ে দিয়েছিল। এবার সে তো গুন্ডার মুখ খুলে দেয় এবং সে বলে যে, "তুমি সব সত্যি কথা বলবে নাকি আমি বলবো?" এবং গুন্ডাটা সঙ্গে, সঙ্গে বলে যে, "আমি বলছি। আসলে ওই মহিলাই আমাকে বলেছিল আয়ুমিকে অপহরণ করার জন্য। তাই জন্যই আমি এমনটা করেছি। আমার এতে কোনো দোষ নেই।" এবার অ্যাবি তো সঙ্গে, সঙ্গে বলে ওঠে যে, "এই গুন্ডাটাও তো মিথ্যে কথা বলতে পারে। আয়ুমি আমার মাকে শুধু, শুধু বদনাম করার চেষ্টা করছে।" এবার রনন তো তখনই এগিয়ে আসে এবং গুন্ডার ফোনটা চেক করে এবং সে দেখতে পায় যে সেখানে ট্রানজ্যাকশনের মেসেজ ছিল। এবং রনন বলে যে মিথ্যে কথা তো ও বলতেই পারে, কিন্তু এই টাকা ট্রান্সফারের ব্যাপারটা নিশ্চয়ই মিথ্যা না। এবং সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ডাকা হয় এবং অ্যাবির মাকে সেখান থেকে পুলিশে ধরে নিয়ে যায়। এবার এই পার্টিতে আমরা অ্যাবির বাবা অর্থাৎ মিস্টার চুকেও দেখতে পাই এবং এখানে আমরা রননের বাবা অর্থাৎ কিনা কাইসন শিয়ানকে দেখতে পাই। এবার কাইসান এবং মিস্টার চু তো একে অপরকে ব্যবসার খাতিরে চিনত এবং কাইসান যখন জানতে পারে যে মিসেস চু এর সাথে এমন একটা ঘটনা ঘটেছে, কাইসান তার ছেলেকে ফোন করে বলে যে পার্টি ক্যান্সেল করে দাও। আমি চাই না যে এই ব্যাপারটা বড় কোনো ইস্যু হোক। এবার কাইসান তখনই মিস্টার চুকে বলে যে আচ্ছা, যে মেয়েটা এসব কিছু করলো সে তো তোমারই অ্যাডপ্টেড মেয়ে, তা ওর সারনেম নাকি ইউ? এবং মিস্টার চুক বলে যে হ্যাঁ। এবং তখনই কাইসেনের মনে সন্দেহ জাগে যে তাহলে কি এই মেয়েটাই ওই মেয়েটা যে ইউ পরিবারকে সে হত্যা করেছিল তার সন্তান। এবার অপরদিকে আমরা আয়ুমিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আয়ুমি তো তার অ্যাসিস্ট্যান্টকে আবারও কল করে জানানোর জন্য যে পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে। এবং আমরা দেখতে পাই যে আসলে আয়ুমির অ্যাসিস্ট্যান্ট কে ছিল। আসলে আয়ুমের অ্যাসিস্ট্যান্ট ছিল এই মিস্টার কাইসেনের অ্যাসিস্ট্যান্ট এবং তার মাধ্যমেই আয়ুমি মিস্টার কাইসেনের সমস্ত খোঁজ রাখছিল যে সে কোথায় যাচ্ছে, কি করছে ইত্যাদি। এবার আমরা দেখতে পাই যে পার্টি শেষ হওয়ার পর আয়ুমি তো চলে যাচ্ছিল এবং তখনই রনন তার পিছু পিছু আসে যে আয়ুমি, পার্টি শেষ হয়ে গেছে তো কি হয়েছে, চলো আমরা অন্য কোথাও যাই। কিন্তু তখনই তাদের মাঝখানে জন চলে আসে। এবার জন তো বলে যে, "শোনো রোনান, আয়ুমের পিছন তুমি ছেড়ে দাও, কারণ তোমার আগে থেকে লাইনে আমি দাঁড়িয়ে আছি, তাই প্রথম চান্স আমিই পাবো।" এবার যেহেতু জন রননের স্কুলের টিচারও ছিল, তাই রনন তো বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়, যদিও তার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। অপরদিকে আমরা আয়ুমিকে দেখতে পাই। এবার আয়ুমি তো খোঁজ পেয়েছিল যে কাইসান একটি পার্টিতে যাচ্ছে এবং আয়ুমি ঠিক করে সেও সেখানে যাবে। কিন্তু তখনই সেখানে জন চলে আসে। এবার জন তো আয়ুমিকে একটি কালো চুল দিয়ে বলে যে তোমার এই সাদা চুলটা বড্ড চোখে লাগে, মানে লোকজন তোমাকে সহজেই চিনে যাবে এরকম, তাই এখন তুমি এই কালো পরচুলাটা পরে নাও। এবার আয়ুমি তো সেই পরচুলা পরে নেয় এবং সে কাইসেনের ওপর অ্যাটাক করে। কিন্তু এখনই কাইসেনকে মারাটা তার লক্ষ্য ছিল না। সে কাইসেনের হাতে ছুরি চালায় এবং কাইসেনের ব্লাড স্যাম্পল কালেক্ট করে, কারণ আগে আয়ুমিকে শিওর হতে হবে যে কাইসেনই তার বাবা মার কিলার কিনা। মানে এই একই বংশের তো অনেকেই থাকতে পারে যাদের কিনা ডিএনএ সেম সেম হবে, কিন্তু এই লোকটাই ওই লোক কিনা, মানে যে কিনা 20 বছর আগে তার বাবা মার হত্যা করেছে সেই লোক কিনা, সেটা জানা আয়ুমির পক্ষে খুব জরুরি ছিল। এবার আয়ুমি তো বাড়ি ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে অ্যাবির দাদা ম্যাট ততদিনে বাড়িতে ফিরে এসেছিল। সে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করতে গেছিল। এবার ম্যাট বাড়িতে ফিরে আসার সাথে সাথেই অ্যাবি তো ম্যাটের কাছে আয়ুমির নামে নানা রকমের নালিশ করে যে আয়ুমি এসে থেকে আমাকে ভীষণভাবে বুলি করছে, জ্বালাতন করছে, স্কুলেও আমাকে অপমান করছে, তুমি কিছু একটা করো। এবার ম্যাট তো বলে ওঠে যে কোনো চিন্তা নেই, ওই একটা ছোট্ট মেয়েকে আমি সামলে নেব। এবং আয়ুমি বাড়িতে আসার সাথে সাথেই ম্যাট তো তাকে নানাভাবে অপমান করতে শুরু করে দেয় যে আজকে যদি তুমি চু পরিবারের অ্যাডপ্টেড মেয়ে না হতে, তাহলে তুমি এত বড় ইউনিভার্সিটিতে চান্সই পেতে না। এবার আয়ুমি তো তখনই বলে ওঠে যে তাই, আর তুমি যে মেডিকেল কলেজে চান্স পেয়েছো গাধার মতো বুদ্ধি নিয়ে, সেটা কি করে? সেটা তুমি জানো? আমার মা যদি ওই মেডিকেল কলেজের একজন ফাউন্ডার না হতো, তাহলে তুমিও কিন্তু ওই কলেজে স্থান পেতে না। এবার ম্যাক তো বলতে থাকি যে এই সমস্ত বাজে কথা বলা বন্ধ করো, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। এবং আয়ুমি তখনই বলে যে তাই নাকি, এবং সে ম্যাটের কলেজে ফোন করে বলে যে ম্যাককে কলেজ থেকে বার করে দিতে। এবং এই বলে আয়ুমি তো সেখান থেকে চলে যায়। এবার কিছুক্ষণের মধ্যেই ম্যাটের কাছে মেল আসে যে তাকে কলেজ থেকে বার করে দেওয়া হয়েছে এবং তারা বুঝতে পারে যে সত্যি আয়ুমির কতটা ক্ষমতা। এবার ম্যাট তো আরো রেগে যায় এবং তারা দুই ভাই বোন মিলে ঠিক করে যে তারা আয়ুমিকে সঠিক শিক্ষা দেবে। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। আয়ুমি তার ঘরে বসেছিল এবং সে মনে মনে বারবার জনের কথাই ভাবছিল। এবার আয়ুমি তো ভাবে যে আমার জীবনে প্রেম ভালোবাসার কোনো জায়গায় নেই, বারবার কেন এই ছেলেটার কথাই মনে পড়ছে।
এবং তখনই ম্যাট আয়ুমির ঘরে একটি অজ্ঞান করার ধোঁয়া ছেড়ে দেয় এবং সে আয়ুমিকে কিডন্যাপ করে একটি গ্যারেজ মতো জায়গায় নিয়ে যায়, যেখানে কিনা 4 জন গুন্ডাকে সে হায়ার করেছিল। এবার ম্যাট তো বলে যে আয়ুমি, তুমি এক্ষুনি আমার কলেজে ফোন করে তাড়াতাড়ি আবার আমায় ভর্তি নিয়ে নিতে বলো, তা না হলে এই গুন্ডারা কিন্তু তোমায় ছাড়বে না। এবং আয়ুমি তো বলে যে ঠিক আছে, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ভর্তি নেওয়ার কথা আর বলবো না। এবার ম্যাটের গুন্ডারা তো ভাবে যে তারা হয়তো আয়ুমিকে সঠিক শিক্ষা দিতে পারবে, কিন্তু আয়ুমির কাছে এই 4টে ফালতু গুন্ডা কোনো ব্যাপারই ছিল না। এবং আয়ুমি তো সেখানেই ম্যাটের পাও পুরো খোঁড়া করে দেয়। এবার এইসব যখন হচ্ছিল ততক্ষণে কিন্তু জন আর তার সেক্রেটারি এই জায়গাতেই দাঁড়িয়েছিল, মানে তারা আয়ুমিকে ফলো করেছিল। কিন্তু জন জানতো যে আয়ুমি একাই এগুলো হ্যান্ডেল করে নিতে পারবে, তাই জন্য জন এগুলো আয়ুমিকে একাই হ্যান্ডেল করতে দিয়েছিল। এবার আয়ুমি তো সেখান থেকে বেরিয়ে আবারও জনের সেই ল্যাবে আসে, যে ছুরিটায় কাইসেনের রক্ত লেগেছিল সেটা পরীক্ষা করার জন্য। এবং সেটা পরীক্ষা করে আয়ুমি বুঝতে পারে যে এই লোকটাই তার পরিবারের হত্যাকারী। এবং আয়ুমি তো প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু তারপরেও সে এতটাই চাপা ছিল যে সে নিজেকে এক্সপ্রেসও করতে পারছিল না। কিন্তু জন সেটা বুঝতে পারে। জন বলে যে আয়ুমি, আমাকে কথা দাও যে তুমি আমায় তোমায় সাহায্য করতে দেবে। আমি জানি যে তুমি ভীষণ সাহসী, কিন্তু আমি অতটা সাহসী নই। আমি জানি যে তুমি ওই বন্দুকের গুলির মধ্যে এত লড়াইয়ের মধ্যেও টিকে থাকতে পারবে, কিন্তু আমার তোমার জন্য বড্ড বেশি ভয় করছে, তাই আমাকে তোমায় সাহায্য করতে দাও। এবং আয়ুমি তো তখনই জনকে কিস করে এবং জন বুঝতে পারে যে ঠিক আছে, আয়ুমি তার মানে একটু হলেও গলেছে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এদিকে অ্যাবি তো চিন্তা করছিল যে গতকাল সারা রাতই তো আমার দাদা বাড়ি ফিরল না, আর আয়ুমিও বাড়ি ফেরেনি, তাহলে কি দাদা আয়ুমিকে শিক্ষা দিতে সক্ষম হয়েছে? এবং এই চিন্তায় সে স্কুলে বসে করছিল। কিন্তু তখনই সেখানে আসে মিলি, এবং মিলি তো বলে ওঠে যে এখনই আয়ুমিকে দেখলাম। এবার অ্যাবি তো এই কথা শুনে চমকে যায় যে তার মানে আয়ুমি বেঁচে আছে। এবং তখনই তার কাছে তার বাড়ি থেকে কল আসে এবং সে জানতে পারে যে আসল শিক্ষাটা তার দাদাই পেয়েছে এবং তার দাদার পা ভেঙে গেছে। তাই অ্যাবি তো তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দেয়। অপরদিকে মিলি ততক্ষণে আয়ুমির নামে নানা রকম কথা বলতে শুরু করে দেয়। আসলে সেই দিনকে আয়ুমি জনের সাথে তার গাড়িতে করে এসেছিল, তাই মিলি তাকে নিয়ে নানা রকমের নোংরা কথা বলে যে আয়ুমি তো একটা বুড়ো লোকের সাথে লিমোজিনে করে এসেছিল, আমি তো দেখলাম যে ও একটা দামি গাড়ি থেকে নামছে, নিশ্চয়ই আবার কোনো বড়লোক বিজনেসম্যানকে পটিয়েছে। এবার রোনান তো তখনই তাকে চুপ করিয়ে দেয় যে মিলি, তুমি কিন্তু একদম আয়ুমির ব্যাপারে আজে বাজে কথা বলবে না। এবং এতে তো মিলির রাগ আরো বেড়ে যায় এবং সে তো পুরো ক্লাসের সামনেই আয়ুমিকে নিয়ে নানা রকম নোংরা কথা বলতে শুরু করে। এবার আয়ুমি তো তখনই তার ঘেঁটি ধরে ডেস্কে তার মাথা ঠুকে দেয় এবং সে বলে ওঠে যে আমি অনেকক্ষণ থেকে তোমার কথা শুনছি, এত মিথ্যে কথা আমি আবার সহ্য করতে পারি না। এবার মিলি তো তখনই বলতে থাকে যে আমি মিথ্যে কথা বলছি? আমি সকালবেলা দেখেছি যে তুমি একটা বুড়ো লোকের লিমোজিন গাড়ি থেকে নামছো, আর তারপর আবার এদিকে তুমি রোনানকেও পটানোর চেষ্টা করছো। এবং এই কথা শুনে আয়ুমি তো রেগে গিয়ে তাকে এক লাথি মেরে সেখানেই অজ্ঞান করে দেয়। অপরদিকে আমরা টিচার জনকে দেখতে পাই, যে কিনা টিচার হয়ে এই স্কুলে এসেছিল, কিন্তু তার খালি আয়ুমিকে নিয়ে ভাবাই ছিল একমাত্র কাজ। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো যে এমন কি তোমাদের সাথে কখনো হয়েছে যে স্কুলের কোনো টিচার বা স্যারের ওপর তোমরা ক্রাশ খেয়ে গেছো? তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যাই হোক, এবার আয়ুমি তো মিলির ঠ্যাং ভেঙে দিয়েছিল, তাই জন্য মিলিকে প্রিন্সিপালের কাছে পাঠানো হয়। এবং মিলি বলে যে আমার তো একটুখানি ডিসঅর্ডার রয়েছে, তাই আমি রাগটা কন্ট্রোল করতে পারিনি। এবং তখন সেখানে মিলির মা চলে আসে এবং মিলির মা তো আয়ুমিকে নানা রকমের কথা শোনাতে শুরু করে দেয়। এবং আয়ুমি তো তখনই মিলির মাকেও টাস করে এক চড় মারে। এবার এদিকে তো প্রিন্সিপাল তাদেরকে থামানোর চেষ্টা করছিল যে আয়ুমির বাড়ির লোক আসুক, তারপর তোমরা ঝগড়া করো। কিন্তু মিলির মা তো কোনো কথাই শুনছিল না এবং সে আয়ুমির চরিত্র নিয়ে নানা রকমের কথা বলতে শুরু করে দিয়েছিল। এবং তখনই জন সেখানে আসে এবং জন বলে যে আমি আয়ুমির গার্জেন, কি বলার আছে সেটা আমাকে বলুন। এবার আবারও তো মিলির মা আয়ুমির চরিত্র নিয়ে কথা বলে এবং জনও তাকে ঠাস করে এক চড় মারে যে আয়ুমি যেটা করেছে ঠিকই করেছে। এবার মিলির বাবাও তো সেখানে চলে আসে এবং সে জনকে দেখতে পায় এবং সে তো খুব সহজেই জনকে চিনতে পারে, যেহেতু জন এত বড় বিজনেস টাইকুন ছিল। ফলে মিলির মা এবং তার বাবা তো জন এবং আয়ুমির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার জন তো আয়ুমিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং আয়ুমি বলে যে তুমি আবার কবে থেকে আমার গার্জিয়ান হলে?
আসলে জন যেহেতু স্কুলের টিচার ছিল, সে নিজেই আয়ুমির রেকর্ডে মিস্টার চু এর জায়গায় গার্জেন হিসেবে নিজের নাম বসিয়ে নিয়েছিল। এবং তারা তো সেখানেই কিস করতে যাচ্ছিল, কিন্তু তখনই মাঝখান থেকে রোনান চলে আসে এবং রোনান বলে ওঠে যে মিস্টার চি, আসলে আপনি যেহেতু এখন আয়ুমির গার্জিয়ান, তাই জন্য আমি একটা পারমিশন নিতে এলাম। কিছুদিন পর আমার বার্থডে পার্টি, সেখানে কি আয়ুমি যেতে পারে? এবার জন তো বলে ওঠে যে আয়ুমির যদি ইচ্ছা হয় তাহলে যাবে। এবং আয়ুমি বার্থডে পার্টিতে যেতে রাজি হয়, কারণ আয়ুমি তো রোনানের বাবার থেকেই প্রতিশোধ নিতে চাইছিল। এবার আমরা অপরদিকে রোনানের বাবা অর্থাৎ কাইসেনকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে কাইসেন তো এতদিনে আয়ুমির ব্যাপারে সমস্ত খোঁজ খবর লাগিয়েই নিয়েছিল, যে আয়ুমি আসলে আন্ডার কভার এজেন্ট ইত্যাদি ইত্যাদি। এবং এখানে আমরা কাইসেনের সাথে একজন কন্ট্রাক্ট হত্যাকারী কংকেও দেখতে পাই। এবং কংকে কাইসেন কাজে লাগায়। কাইসেন তো খুব ভালো করেই জানতো যে আয়ুমির আসল লক্ষ্য সে। এবং কাইসেন ভয় পাচ্ছিল যে এই জন্যই হয়তো আয়ুমি তার ছেলেকে ফাঁসিয়েছে। আয়ুমি নিশ্চয়ই রননের কোনো ক্ষতি করতে চায়। এবং সে কংকে বলে যে তোমাকে যে করে হোক আয়ুমিকে সরিয়ে ফেলতে হবে। এবার কং তো কিছুতেই তাতে রাজি হয় না। এবং কং বলে যে আমি যদি কোনোভাবে আয়ুমির ক্ষতি করি, তাহলে আয়ুমি যে দল থেকে বিলং করে, মানে সে যে গ্রে ডেল্টা দলের লোক, সেই দল আমাকে ছাড়বে না। সুতরাং আমি আয়ুমিকে মারতে পারবো না। এবার অপরদিকে আমরা দেখতে পাই রনানের বার্থডে পার্টির দৃশ্য। সেখানে তো আয়ুমিও এসেছিল এবং সেখানে জনও চলে আসে। জন বলে যে আমার নাইট ক্লাবে তোমরা এরকম একটা পার্টি করছো, তাই ভাবলাম আমিও চলে আসি। এবার আয়ুমি তো বলে ওঠে যে এটা আবার তুমি কবে কিনে নিলে? এবং জন বলে যে এক্ষুনি। আসলে রনানের সাথে সে আয়ুমিকে একা ছাড়তে পায়নি। এবার আয়ুমি আর রনান যে এক পার্টিতে রয়েছে, এই খবর তো পৌঁছে যায় কাইসেনের কাছে। এবং সে তো এই ভয়টাই পাচ্ছিল যে আয়ুমি তার ছেলের কোনো ক্ষতি করে দেবে। তাই সে তাড়াতাড়ি করে ওই নাইট ক্লাবে চলে আসে। এবং কাইসেন তো তার ছেলেকে বলে যে এখন থেকে তুমি এই মেয়েটার সাথে আর মিশবে না। এখনই আমার সাথে বাড়ি চলো, আমি তোমার স্কুল এক্ষুনি চেঞ্জ করিয়ে দেবো। এবং এই বলে সে তো রোনানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং আয়ুমি তো তখনই বলে ওঠে যে কাইসেন, তুমি নিশ্চয়ই সবটা বুঝেই গেছো যে আমি এখানে কি করতে এসেছি। কিন্তু তুমি তোমার ছেলেকে যত দূরেই পাঠাও না কেন, আমি কিন্তু তাকে খুঁজে বার করবই। তাই আমি তোমাকে 3 দিন সময় দিচ্ছি। এই 3 দিনের মধ্যে তুমি আমাকে জানাবে যে কে তোমাকে আমার বাবা মার হত্যা করার জন্য পাঠিয়েছিল। তা না হলে তুমি আর তোমার ছেলে কেউই জীবন্ত থাকবে না। এবং এই বলে আয়ুমি আর জয়ন্ত সেখান থেকে চলে আসে। অপরদিকে আমরা দেখতে পাই চু পরিবারকে। এবং আমরা দেখতে পাই যে একদিকে তো অ্যাবির মা এখনো জেলেই বন্দি ছিল, অপরদিকে তার ভাই ম্যাট হসপিটালে পা ভেঙে ভর্তি ছিল। এবং তারা তো নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করছিল। মিস্টার চু তো তাদেরই বকা দেয় যে তোমাদের আমি বারবার বারণ করেছিলাম যে আয়ুমিকে এইভাবে রাগাবে না, দেখলে তো এখন ফলাফলটা কি হলো। এবার অ্যাবি তো তখনই বলে যে কিন্তু বাবা, আমরা সারা জীবন ওর ভরণ পোষণ করেছি, ও তোমার অ্যাডপ্টেড মেয়ে, তারপরেও ওর এত ক্ষমতা কি করে আসে? তুমি আমাদের সত্যি করে বলো যে আয়ুমির কাছে এত ক্ষমতা কি করে এলো? তুমি কেন ওর সামনে ঝুঁকে থাকো? এবং তখনই তো মিস্টার চু বলে যে আসলে আয়ুমির বাবা অর্থাৎ মিস্টার ইউ ছিলেন একজন বিখ্যাত সায়েন্টিস্ট। এবং তার কিছু ফর্মুলা ছিল যেগুলো কিনা রিলিজ করার আগেই সে মারা গেছিল। পরবর্তীকালে মিস্টার চু সেই ফর্মুলাগুলি রিলিজ করে এবং বড়লোক হয়। সুতরাং তার পিছনে আয়ুমির অবদান তো রয়েছে। আয়ুমি যদি পারমিশন না দিত, তাহলে তো মিস্টার চু বড়লোক হতে পারতো না। এবার এই কথা শুনে অ্যাবি তো বলে ওঠে যে কিন্তু বাবা, তুমি তো ওনার মৃত্যুর পর ওনার একটা ভালো কাজেই সাহায্য করেছো। হতে পারে এটাই ওনার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল। তাহলে তো আয়ুমির আমাদের প্রতি আরো কৃতজ্ঞ থাকা উচিত। এবং তারা যখন এইসব কথা বলছিল, তখনই সেখানে হাজির হয় কাইসেন। এবার কাইসেন তো বুঝতেই পেরেছিল যে শত্রু শত্রু তো সবসময় বন্ধুই হয়। তাই সে মিস্টার চু এর পরিবারের সাথে বন্ধুত্ব করতে এসেছিল। কাইসেন বলে ওঠে যে সত্যি আমার ছেলে একটা অপদার্থ যে ওই মেয়েটাকে পছন্দ করেছে। অ্যাবিকে দেখো, সত্যি কত ভালো একটা মেয়ে, ভালো দেখতে, পড়াশোনায় ভালো, কত বুদ্ধি। অ্যাবি যদি আমাদের পরিবারে আসে তাহলে আমার শান্তি হবে। এবার মিস্টার চু তো বলে ওঠে যে কিন্তু তাহলে আমরা আয়ুমির বিরুদ্ধে কি প্ল্যান করব? এবং তখনই কাইসেন বলে যে আয়ুমির এত ক্ষমতা আসে কারণ ওর জনের সাথে সম্পর্ক। যেহেতু চি পরিবার এত বড় একটা বিজনেসের পরিবার, তাই জন্য। তাই চি পরিবারের অপর একজনকে আমাদের হাত করতে হবে। জনের এক বোন আছে লিনা, সেও তো চি পরিবারেরই অংশ। সুতরাং তারও নিশ্চয়ই জনের মতোই ক্ষমতা থাকবে। আমরা যদি তাকে হাত করতে পারি তাহলে আমাদের লাভ হবে। সে খুবই ভালো একজন পেন্টার।
এবার অ্যাবি তো তারপরেই লিনার সাথে যোগাযোগ করে এবং অ্যাবি লিনাকে বলে যে সে লিনার পেন্টিংগুলি এক্সিবিশনের ব্যবস্থা করবে। অর্থাৎ অ্যাবি একজন কিউরেটর হিসেবে লিনাকে হাত করার চেষ্টা করে। এবার লিনা তো তখনই তার আঁকা কিছু ছবি অ্যাবিকে দেখায় এবং আমরা দেখতে পাই যে সেগুলো খুবই সুন্দর সুন্দর কিছু পেন্টিং ছিল এবং সেই পেন্টিং এর একটি এক্সিবিশনও করা হয়। কিন্তু এই পেন্টিংগুলি আসলে লিনার আঁকা ছিল না। এই পেন্টিংগুলি ছিল একজন বিখ্যাত ক্রিমিনালের আঁকা, যেটা কিনা আয়ুমিরা রিকভার করেছিল। কিন্তু আয়ুমিরা এই পেন্টিংগুলি নেটে ছেড়ে রেখেছিল এবং লিনা সেখান থেকেই সেগুলি ডাউনলোড করে এখানে নিজের ছবি বলে চালাচ্ছিল। এবার এই আর্ট এক্সিবিশনে তো অনেক রিপোর্টাররাও এসেছিল এবং অনেকেই এসেছিল এবং সেখানে আমরা জন এবং জনের বাবাকেও দেখতে পাই। এবার মিস্টার চিকে আমরা দেখতে পাই যে কিনা নিজের ছেলেকে খুবই অপছন্দ করত, কিন্তু নিজের মেয়েকে সব সময় বেশি প্রেফার করত এবং সে তো জনকে একদমই পছন্দই করতো না। এবার আমরা জানতে পারি যে আসলে এই লিনা হচ্ছে জনের বাবার দ্বিতীয় পক্ষের মেয়ে এবং জন হচ্ছে প্রথম পক্ষের মেয়ে। জনের মা মারা যাওয়ার পর জনের বাবা দ্বিতীয় বিয়ে করে এবং জনের মা মারা যাওয়ার ১-২ দিনের মধ্যেই বলতে গেলেই সে দ্বিতীয় বউ নিয়ে চলে আসে এবং তারপর থেকে জনের বাবা কখনো জনকে তেমন পাত্তাই দিত না। এরপর জন যখন স্কুলে যায় তখনই সে একটি বাজে ক্রিমিনাল কেসে ফেঁসে যায় এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং সে প্রায় ৭-৮ বছর জেলে ছিল এবং ৪ বছর আগে নাকি সে ছাড়া পেয়েছে। কিন্তু আসলে এই কথাটা মিথ্যে। আসলে ওই বছর জন আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করত, কিন্তু আন্ডার কভার এজেন্টদের আসল পরিচয় বা তারা কি করছে সেটা তো কাউকেই বলা যায় না। তাই জন নিজের পরিবারের কাছেও সবটাই লুকিয়েছিল। জনের বাবা বোন এটাই জানতো যে জন একদম বখাটে টাইপের একটা ছেলে যে কিনা এতদিন জেলে ছিল। তার এই আন্ডার কভারের পরিচয়টা কেউই জানতো না। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে আয়ুমি তো এই এক্সিবিশনেও পুলিশটাকে, কারণ ইন্টারপোল তো এই লোকটিকে খুঁজছিলই যে কে এই পেন্টিং করেছে, সে তো একটা ক্রিমিনাল। এবং এখানে তো লিনা দাবি করছিল যে সে হচ্ছে এই পেন্টিংগুলির আসল পেন্টার। ইন্টারপোল এসে এখানে লিনাকে এই জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে নিয়ে যায়। এবার লিনা তো তখন বলার চেষ্টা করে যে এই ছবিগুলো আমি আঁকিনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু তখন আর তার কথা কেউই বিশ্বাস করে না। এবং এই এক্সিবিশন হলে আমরা মিস্টার চু আর কাইসেনকেও দেখতে পাই। এবার মিস্টার চু তো বলে ওঠে যে কাইসেন, এই আয়ুমিকে কিন্তু শিক্ষা দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমাদের তাড়াতাড়ি এমন কিছু করতে হবে যাতে আমরা আয়ুমিকে সঠিক শিক্ষা দিতে পারি। এবং ততদিনে তো কাইসেন রোনানের স্কুল চেঞ্জ করে তাকে অন্য স্কুলেও ভর্তি করে দিয়েছিল। এবার আমরা দেখতে পাই যে কাইসেন তো তার সেই কন্ট্রাক্ট কিলার লোকটি অর্থাৎ কং এর সাথে আলোচনা করছিল এবং কং তো বলে দেয় যে আয়ুমিকে আমি কিছুই করতে পারবো না, কারণ সেটা প্রচন্ড ডেঞ্জারাস হয়ে যাবে। এবং কং সেখান থেকে বেরিয়ে আসে এবং তখনই কাইসেনের কাছে কল আসে যে রনান স্কুল থেকে মিসিং এবং আমরা দেখতে পাই যে রনান আসলে আয়ুমির সাথে দেখা করতেই স্কুল থেকে পালিয়েছিল এবং আয়ুমি তখন রনানকে একটি জায়গায় নিয়ে আসে। আয়ুমি রনানকে একটি কবরখানায় নিয়ে আসে। এবার রনান তো মজা করে বলে যে কি ব্যাপার, তুমি কি আমাকে এখানে কবর দিয়ে দেবে নাকি? এবং আয়ুমি বলে যে না, আমি তোমাকে কিছু লোকের সাথে দেখা করাতে এনেছি। এবং আয়ুমি রনানকে নিজের বাবা মা ভাই বোনের কবরের সামনে নিয়ে আসে। এবার রনান তো সত্যি বলতে ইনোসেন্টই ছিল, সে জানতো না যে তার বাবা কি করেছে। এবং আয়ুমি তো যখনই রনানের মুখটা দেখছিল তার ২০ বছর আগের সেই হত্যাকারীটির কথাই মনে পড়ছিল, কিন্তু আয়ুমি নিজেকে কন্ট্রোল করে রেখেছিল, কারণ সত্যি বলতে রনান তো ইনোসেন্টই ছিল। অপরদিকে কাইসেন তো খবর পেয়ে যায় যে এখন রনানের লোকেশন কোথায় দেখাচ্ছে এবং কাইসেন তাড়াতাড়ি করে সেখানে আসে এবং সে দেখতে পায় যে উল্টো দিকের গাড়িতেই আয়ুমি আর রনান ফিরছে। এবার রনান তো অবাক হয়ে যায় যে তার বাবা এখান অব্দি তাকে নিতে কেন চলে এলো। এবং আয়ুমি তখনই কাইসেনকে বলে যে তোমাকে আমি ৩ দিন সময় দিয়েছিলাম, আজকে কিন্তু দ্বিতীয় দিন। কালকের মধ্যে তুমি যদি আমাকে না বলো যে তোমাকে কে অর্ডার দিয়েছিল আমার বাবা মাকে মারার জন্য, তাহলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দেব। এবার কাইসেন তো বলে উঠে যে কেন, দেশে কি নিয়ম কানুন বলে কিছু নেই? তুমি চাইলেও আমার কিছু করতে পারবে না। তুমি যদি আমার কিছু করো তাহলে কিন্তু তোমাকেও আইনের আওতায় গ্রেপ্তার করা হবে। এবং আয়ুমিকা তখনই বলে ওঠে যে কে বললো যে আমি তোমাকে জানে মারবো? অন্য দিক থেকেও তো আমি তোমায় মারতে পারি, তাই না? এই কদিন তুমি আমাকে নিয়ে এতটা চিন্তিত ছিলে যে তুমি মনে হয় তোমার বিজনেসের খবর নিতে একদম ভুলে গেছো। যাও, সেই খবরটা আগে ভালো করে নিয়ে এসো। এবং কাইসেন তো তখনই তার অফিসে কল করে দেখে যে এই কদিনে তার বিজনেসের ভালো রকমের ক্ষতি হয়ে গেছে। এবার আয়ুমি তো সেখান থেকে ফিরে আসে
এবং ফিরে আসতেই জন তাকে জড়িয়ে ধরে এবং জন বলে যে দাঁড়াও, আমি অনেকক্ষণ তোমাকে দেখিনি, তাই তোমাকে হাত করে একটু নিজেকে চার্জ করে নি। আইমি তো বলে যে তুমি কি কোনো রোবট নাকি যে তোমার চার্জের প্রয়োজন। এবার এই সময় তারা আসলে একটা বারে এসেছিল যেখানে কিনা জন তার বাবার সাথে দেখা করতে এসেছিল। এবার এতক্ষণে তো তার বাবা জানতেই পেরেছিল যে জন আসলে কি কাজের সাথে যুক্ত ছিল এবং তার বাবা বলে ওঠে যে এইসব আবার কবে হলো, এবং জন বলে ওঠে যে স্বপ্নে। এবার তার বাবা তো বলে যে আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কারণ আমি তোমার মাকে তাড়াতাড়ি ভুলে গেছিলাম, কিন্তু তোমার মাকে তো আমি ধোকা দিইনি, তাই আমার কোনো খারাপ লাগার জায়গা নেই। এবং জন বলে ওঠে যে বাবা, এটা তোমার পক্ষে বলা খুব সহজ, কারণ তোমার তো একাধিক স্ত্রী হতে পারে, কিন্তু আমার তো একটাই মা হবে, তাই না? এবং জন তো বলে যে আমি খুব ভালো করেই জানি তুমি এখানে আমায় কেন ডেকেছো, যাতে করে আমি লিনাকে জেল থেকে ছাড়াতে সাহায্য করতে পারি, তাই তো? কিন্তু আমি সেই সাহায্য করব না। এবং এই বলে জন তো সেখান থেকে উঠে চলে যাচ্ছিল এবং তখনই জনের মাথা ঘুরে যায়। আসলে জনের বাবা তার ড্রিঙ্কে একটা অ্যাফ্রোডিসিয়াক মিলিয়ে দিয়েছিল। জনের বাবা বলে যে দেখো, তুমি ওই আয়ুমি মেয়েটার সাথে ঘুরছো, এটা আমার ভালো লাগছে না, তাই আমি তোমার জন্য অন্য একজন পাত্রে দেখেছি, তুমি ভালোই ভালোই তার সাথে বিয়ে করে নাও। এবং জন তো তখনই বলে যে তুমি মনে হয় জানো না যে এতদিন আর্মিতে থেকে আমায় কি কি সহ্য করতে হয়েছে, তাই সামান্য অ্যাফ্রোডিসিয়াক আমার কাছে কোনো ব্যাপারই না। এবং এই বলে জন তো সেখান থেকে উঠে চলে যাচ্ছিল এবং তখনই তার বাবার গুন্ডারা এসে জনের ওপর আক্রমণ করে। এবার জন তো তাদের সাথে দারুণ ফাইট করছিল, কিন্তু এই অ্যাফ্রোডিসিয়াকের প্রভাবে সে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। এবং তখনই সেখানে আয়ুমি আসে এবং সে তো ফাইট করে সেই গুন্ডাদের সেখান থেকে হটিয়ে দেয়। এবং জনের বাবাও বুঝতে পারে যে এদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না। এবার তারা দুজন ক্লাব থেকে বেরিয়ে যখন গাড়িতে ওঠে, সেই গাড়িতে আমরা কংকে দেখতে পাই, অর্থাৎ যে কিনা এতদিন কাইসেনের হয়ে কাজ করত। এবং আমরা দেখতে পাই যে কং তো এখন দল বদল করে নিয়েছিল এবং সে আয়ুমি এবং জনকে কাইসেনের ব্যাপারে অনেক তথ্যই দেয়। এবং সে এটাও বলে যে কাইসেন এখন তাদের সেই পুরনো ম্যানশনে গেছে, মানে যেখানে কিনা আয়ুমির মা বাবার সাথে ঘটনাটা ঘটেছিল সেখানে। এবং এই তথ্য নিয়ে আয়ুমি আর জন্ত কংকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তখনই কং ফোন বার করে কাউকে কল করার জন্য। আসলে এটা আয়ুমি আর জনের জন্য একটা ফাঁদ ছিল। এবার আয়ুমি আর জন্ত গাড়ি নিয়ে ড্রাইভ করে সেই ম্যানশনের দিকেই যাচ্ছিল। হঠাৎই মাঝ রাস্তায় একটি বুড়ির সাথে জনের গাড়ি ধাক্কা লাগে এবং সেই নিয়ে রাস্তার মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায়। এবার জন তো সঙ্গে সঙ্গে আয়ুমিকে বলে যে তুমি গাড়ি থেকে নেমে যাও, আমি পুরো ব্যাপারটা সামলে নেব। এবং আয়ুব চট করে তাদের চোখের আড়ালে গাড়ি থেকে নেমে যায় এবং সেই পুলিশ গুলি অ্যাক্সিডেন্টের কারণে জনকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে আয়ুমি তো রেডি হচ্ছিল ওই ম্যানশনে যাওয়ার জন্য এবং তখনই সেখানে আসে রনান। এবার রনান তো বলে ওঠে যে আয়ুমি, আমার বাবা আমাকে সবসময় ঘরে বন্দি করে রাখছে, এমনকি আমার সমস্ত কার্ডগুলো ব্লক করে দিয়েছে, আমি কোথাও যেতেও পারছি না, কিছু করতেও পারছি না, তাই জন্য আমি আজকে তোমার এখানে এসেছি। আসলে একটা ভাঙা ম্যানশনে আমি কিছু টাকা লুকিয়ে রেখেছিলাম, তুমি আমার সাথে প্লিজ যাবে ওটা উদ্ধার করতে। আমি তোমাকে কথা দিচ্ছি যে ওই টাকাটা পেয়ে গেলে আমি তোমাকে পার্টি দেব। এবার আয়ুমি তখনই লক্ষ্য করে যে রনানের প্যান্টের যে বাটনটা, সেই বাটনটা একটু অন্যরকম। এবং আয়ুমির যা বোঝার সে তো বুঝেই গেছিল এবং আয়ুমি ইচ্ছা করেই রনানের সাথে ওই ম্যানশনে আসে, যদিও আয়ুমি বুঝতে পেরেছিল যে এটা তার জন্য একটা ফাঁদ ছিল, কিন্তু এই ফাঁদটাই কিন্তু রনান কোনোভাবে যুক্ত ছিল না। এবং সেখানে আমরা মুখোশ পরিহিত একটি ব্যক্তিকে দেখতে পাই এবং সেই ব্যক্তিটি বলে ওঠে যে আয়ুমি, 20 বছর আগে যে খেলা শুরু হয়েছিল সেটা আলটিমেটলি আজকে শেষ হবে এবং সেই লোকটি তো তার লোকদের বলে, মানে তার গুন্ডাদের বলে আয়ুমিকে খতম করে দিতে, কিন্তু আয়ুমির মতো একজন এজেন্টের কাছে এই গুন্ডারা কোনো ব্যাপারই ছিল না। এবার মুখোশ পরিহিত লোকটা তো বলে ওঠে যে তুমি যদি আমার কাছে আসতে চাও তাহলে কিন্তু তোমার এই বয়ফ্রেন্ডটাকে আমি মেরে দেব। এবং আয়ুমি বলে যে ঠিক আছে, মেরে দাও। এবার রনান তো বলতে থাকে যে আয়ুমি, তুমি পালাও, আমার কিছু হলেও তোমাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমাকে এখানে এনে এই বিপদের মধ্যে ফেলেছি, তাই দায়িত্বটাও আমার। আসলে রনান কিন্তু জানতো না যে তার বাবাই তার ওই জিন্সের বটনে ট্র্যাকার আটকে তাদেরকে ট্র্যাক করেছে। এবং আয়ুবি তখনই বলে ওঠে যে দেখলেন তো মিস্টার শিয়ান, আপনার ছেলে কিন্তু আপনার থেকে অনেক ভালো, অনেক ভালো মনের একটা মানুষ। এবার রোনান তো বলে ওঠে যে মানে, এটা আমার বাবা।
এবং আয়ুমি বলে যে হ্যাঁ, আসলে সেই মুখোশ পরিহিত ব্যক্তিটা তো অবভিয়াসলি কাইসেনই ছিল, কারণ এই সব কিছুর পিছনে সেই ছিল। এবার রনান তো সবকিছু জানতে পেরে প্রচন্ডই অবাক হয়ে যায় এবং সে বলে ওঠে যে বাবা, তুমি আমার কাছে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষ, আমার হিরো ছিলে। তুমি সবাইকে বলে দাও যে এটা একটা ভুল বোঝাবুঝি, তুমি এমন কিছু করনি। এবং আয়ুমি তো তখনই বলে ওঠে যে না রনন, এটা কোনো ভুল বোঝাবুঝি না। 20 বছর আগে তোমার বাবাই আমার পুরো পরিবারকে হত্যা করেছিল। আমার চোখের সামনে আমি সবকিছু দেখেছিলাম। এই 20টা বছর আমি প্রতিদিন প্রতি মুহূর্ত সেই দিনটার কথাই ভেবেছি। তোমার বাবা তোমার সামনে ভালো সাজার অভিনয় করে, কিন্তু আসলেই সে তেমন ভালো মানুষ নয়। এবার তখনই তো কাইসেন একটি ছুরি বার করে এবং সে বলে ওঠে যে আয়ুমি, তুমি ঠিকই বলেছ, এই ছুরিটা দিয়েই আমি তোমার বাবা মা ভাইকে হত্যা করেছিলাম, আর আজকে এটা দিয়েই আমি তোমার ভালোবাসার মানুষকে হত্যা করব। এবং সে তখনই সেখানে জনকে ধরে আনে। এবার কাইসেন তো এটা জানতো না যে জনও আসলে একজন আন্ডার কভার এজেন্ট এবং তার কি ক্ষমতা রয়েছে। এবং সেখানে আমরা ওই বুড়ি মহিলাকেও দেখতে পাই যার সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই পুলিশ অফিসারটিকেও দেখতে পাই। আসলে এরা সকলেই ছিল কাইসেনেরই লোক, এবং বুড়িটা তো আসলে কোনো বুড়ি না, বরং একজন মার্শাল আর্টস চ্যাম্পিয়ন ছিল। কিন্তু জন এবং আয়ুমি তারা দুজনেই এতটাই স্ট্রং ছিল যে এইসব লোক মিলেও তাদের কিছুই করতে পারে না। এবং আয়ুমি তো রীতিমতো কাইসেনের হাত মুচকে দেয়। আয়ুমি বলে ওঠে যে কাইসেন, তোমাকে ভালোই ভালোই বলছি, আমাকে বলে দাও যে কে তোমাকে পাঠিয়েছিল। এবং কাইসেন তো তখনই বলে ওঠে যে আয়ুমি, আমি বলতে পারবো না, কারণ আমি যদি তোমাকে তার নাম বলে দিই তাহলে আমার গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। এবার আয়ুমি তো তখনই তার সোর্ড নিয়ে এগিয়ে যায় যে তুমি যদি না বলো তাহলে তোমাকে আমি এখানেই ধ্বংস করে দেব। কিন্তু তখনই রনন বসে পড়ে কাঁদতে শুরু করে যে আয়ুমি, তুমি আমার উপর একটু দয়া করো, দয়া করে আমার বাবার সাথে কিছু করো না। এবার রনান তো সত্যি ইনোসেন্ট ছিল এবং তার এইসবের মধ্যে কোনো হাত ছিল না, এবং তাই জন্যই আয়ুমি একটু দোটানার মধ্যে পড়ে গেছিল। এবং তখনই সে লক্ষ্য করে যে সেখানে জানলা দিয়ে কং তাদের এই সব কথা শুনছে। এবার কাইসেন তো বলে ওঠে যে কং এখানে কি করছে, ও তো আমার দলে ছিল কিন্তু আমার দল ছেড়ে দেয়, তাহলে ও এখানে আবার ফিরে কেন আসলো। এবং তখনই আয়ুমি বুঝতে পারে যে কং আসলে কোনোদিনই কাইসেনের লোক ছিল না। কং আসলে তাদের লোক ছিল যারা কিনা কাইসেনকে কাজে লাগিয়েছিল আয়ুমির বাবা মাকে হত্যা করার জন্য। এবং আয়ুমি ডার্ক নেটে এটাও দেখেছিল যে কং আসলে সাউথ প্যাসিফিকের একজন লোক, সুতরাং তাকে যে হায়ার করেছে সেও সেখানকার লোক। কিন্তু সেটা কে? এবং তখনই কাইসেন বলে ওঠে যে আয়ুমি, আমি জানি যে তুমি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এত বছর অপেক্ষা করছো, এবং সেই প্রতিশোধ আমি তোমাকে পাইয়ে দেব। কিন্তু তার বদলে তোমায় আমাকে একটা কথা দিতে হবে যে তুমি আমার ছেলেটার সবসময় খেয়াল রাখবে, তুমি রনানকে প্রোটেক্ট করবে। এবং আয়ুমি তো তখনই তার সোর্ড দিয়ে কাইসানকে মারতে যায়, কিন্তু তখনই জন এসে তাকে আটকে দেয়। জন বলে যে আয়ু, একটা মানুষকে হত্যা করা একটা অত্যন্ত বড় অপরাধ। তুমি যদি এটা করো তাহলে তুমি আর কোনোদিনই চায়নায় পা রাখতে পারবে না। দয়া করে এটা করো না। আমি তোমার সাথে একটা সুন্দর ভবিষ্যৎ চাই। এবার আয়ুমি তো তখনই সেখান থেকে চলে যায় এবং কাইসেনকে তো জেলে পাঠানো হয়। সে প্রাণে বেঁচে যায় ঠিকই, কিন্তু তার সবচেয়ে ভালোবাসার লোক অর্থাৎ তার ছেলের কাছে সে অত্যন্ত ছোট হয়ে যায়। এবং কাইসেনের সাথে এই খুনি চক্রান্তে হাত মেলানোর জন্য জন তো নিজের বাবাকেও জেলে পাঠায়। এবং তখনই তার কাছে একটা পার্সেল আসে, যেখানে একটা ওষুধ ছিল এবং তার সাথে একটা চিঠি ছিল। এবং সেই চিঠিটা ছিল আয়ুমি, এবং সেখানে লেখা ছিল যে 20 বছর আগে এই HB3 ভাইরাসের অ্যান্টিডোটের জন্যই আমার পরিবারকে হত্যা করা হয়েছিল। সেই অ্যান্টিডোটই আমি তোমায় দিলাম, এবার তুমি সুস্থ হয়ে উঠবে। আর আশা করি আমাদের আর দেখা করার প্রয়োজন হবে না, আমি এবার অন্য দেশে পাড়ি দেব। এবং জন তো তখনই বলে ওঠে যে আমার এই সমস্ত অ্যান্টিডোট চাই না, আমার তো তোমাকে চাই। তাই তুমি যেখানেই যাও না কেন আমি তোমাকে ঠিকই খুঁজে বার করব। এবং এখানেই আমাদের এই সুইট ড্রামাটা শেষ হয়। তো তোমাদের কি মনে হয় এই গল্পের সবচেয়ে বড় শয়তান ভিলেন কে ছিল? সেটা কি ছিল আয়ুমির বাবা, অ্যাবি, নাকি কাইসেন? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর গল্পটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য নানা রকমের চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দিও, যাতে আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওগুলো দেখতে পাও। দেখা হবে পরের ভিডিওতে।